ইরানের 12 দিনের ইসরায়েলি হামলায় 935 জন নিহত। পশ্চিম তীরে ইসরায়েলে বেসামরিক নাগরিকদের সহিংসতা। সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা ও ভাঙচুর, তদন্তে সরকারের কড়া বার্তা। গাজায় ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলা, নিহত 41, আহত অন্তত 75। নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। সর্বশেষ থাকছে, সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প। পুনর্গঠনের পথে নতুন সম্ভাবনা। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ইরানে 12 দিনের ইসরায়েলি হামলায় 935 জন নিহত। ইরানের সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ভয়াবহ প্রাণহানির চিত্র সামনে এসেছে। দেশটির বিচার বিভাগের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, টানা 12 দিনের ওই হামলায় মোট 935 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন 132 জন নারী ও 38টি শিশু। যুদ্ধবিরতি কার্যকরের এক সপ্তাহ পর এ সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর 12 দিনের বর্বর আগ্রাসনে আমরা 935 জন শহীদের পরিচয় শনাক্ত করেছি। বিশেষভাবে আলোচিত হচ্ছে রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলির হামলায় ঘটনা। 23 জুনে সে হামলায় এখন পর্যন্ত 79 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আসগর জাহাঙ্গীর। নিহতদের মধ্যে রয়েছেন কারাবন্দী, তাদের স্বজনরা যারা সেদিন পরিদর্শনে এসেছিলেন এবং কারাগারের কিছু প্রশাসনিক কর্মীও। এই হামলার সূত্রপাত হয়েছিল 13 জুন, যখন ইসরায়েলি বাহিনী হঠাৎ করে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এরপর টানা 12 দিন ধরে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং এমনকি আবাসিক এলাকাতেও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা এবং পরমাণু প্রকৌশলী নিহত হয়েছেন বলে জানা গেছে। এসব আঘাতে দেশের নিরাপত্তা ও প্রযুক্তি খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানও এই হামলার জবাবে চুপ করে থাকেনি। তারা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে তেল আবিব ও বন্দর নগরী হাইফাই লক্ষ্য করে চালানো হামলাগুলো ছিল ব্যাপক। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি পাল্টা হামলায় তাদের দেশে 28 জন নিহত হয়েছে। 12 দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে 24 জুন যুদ্ধবিরতি সম্মত হয় দুই দেশ। এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। যদিও যুদ্ধ থেমেছে, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও চরমে। এমন পরিস্থিতিতে যে কোনো সময় আবার নতুন করে জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কি সত্যি এই উত্তেজনার প্রশমনে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবে? পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সহিংসতা, সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা ও ভাঙচুর, তদন্তে সরকারের কড়া বার্তা। পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হাতে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে একদল ইসরায়েলি বিক্ষোভকারী বিনিয়ামিন আঞ্চলিক ব্রিগেড ঘাঁটির বাইরে বিক্ষোভ শুরু করে, যা পরে রূপ নেয় সহিংসতায়। ইসরায়েলি সেনাবাহিনী ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধরা নিরাপত্তা বাহিনীর সদস্যের ওপর হামলা চালায়, সামরিক যানবাহনে ভাঙচুর করে এবং এক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার জানানো হয়, রবিবার সন্ধ্যার দিকে বিপুল সংখ্যক ইসরায়েলি নাগরিক ব্রিগেড ঘাঁটির প্রবেশপথে জড়ো হয়। তারা প্রাথমিকভাবে বিক্ষোভ শুরু করলেও তা দ্রুতই সহিংস রূপ নেয়। বেসামরিকদের মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর মরিচের গুঁড়ো ছুঁড়ে আক্রমণ চালায় এবং সামরিক যানবাহন ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। সংঘর্ষে এক বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, বিক্ষোভকারীরা একটি নিরাপত্তা স্থাপনায় অগ্নিসংযোগ করে সেটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ওই স্থাপনাটি সন্ত্রাস বিরোধী নজরদারি প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম সংরক্ষিত ছিল, যা দেশের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে জানানো হয়। ঘটনাটি শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া ভাষায় এই সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, আইনের শাসন বিশ্বাস কোনো দেশেই তার সামরিক স্থাপনায় আগুন লাগানো বা নিরাপত্তা বাহিনীর ওপর হামলার মতো ঘটনা মেনে নিতে পারে না। তিনি এই ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের শাস্তির আওতায় আনার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার জরুরি বৈঠক ডাকেন, যেখানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি সেনাদের পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, যারা আমাদের সেনাদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে তারা দেশের শত্রু। আমরা কোনো উগ্র সেনাগোষ্ঠীকে সেনাবাহিনীর ওপর হামলার সুযোগ দিতে পারি না। বিশেষজ্ঞদের মতে 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলের হামলার পর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের জের ধরে এখন পশ্চিম তীরে সহিংসতা বিস্তার লাভ করেছে, এবং তা শুধু ফিলিস্তিনি ও ইসরায়েলি নয়, এখন ইসরায়েলিদের মধ্যেও বিভাজনের এক নতুন ধারা তৈরি করেছে, যেখানে উগ্রপন্থী বসতিকারীরা নিজেদের আইন নিজেই হাতে নিচ্ছে। এই পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসবে এবং ইসরায়েল সরকার নিজ দেশের নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারী বেসামরিকদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেবে তা এখন সবার দৃষ্টি আকর্ষণ করছে। গাজায় ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলা, নিহত 41, আহত অন্তত 75। নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। গাজা উপত্যকার কেন্দ্রস্থল বন্দর এলাকার কাছে অবস্থিত একটি জনপ্রিয় ক্যাফেতে সোমবার রাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 75 জন আহত হয়েছেন। এই তথ্য জানিয়েছেন গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সিলমিয়া। স্থানীয় সূত্রগুলো জানায়, আল বাক্কা নামের এই ক্যাফেটি হামলার সময় অনেক মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক, শিক্ষার্থী, সাংবাদিক, রিমোট কর্মী এবং স্থানীয় তরুণরা, যারা ক্যাফেটির ইন্টারনেট সুবিধা এবং সমুদ্র তীরবর্তী পরিবেশ কাজ বা আড্ডার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। এই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ইসমাইল আবু হাতাব। হামাস নিয়ন্ত্রিত তথ্য অফিসের বরাতে জানা গেছে, অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সংঘাতে এ নিয়ে 228 জন সাংবাদিক গাজায় নিহত হলেন। সিএনএন এর প্রকাশিত এক যাচাইকৃত ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, হামলার পরপরই ক্যাফে এলাকা ও আশপাশ থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠেছে। আহতদের রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে বের করে আনা হচ্ছে, আর বিধ্বস্ত টেবিল, চেয়ার ও ছিন্ন ভিন্ন ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল শিফা হাসপাতালের পরিচালক ডক্টর সিলমিয়া আরও জানান, আহতদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল মারাত্মক সংকটে পড়েছে। আইসিইউ বেড নেই, অ্যানেস্থেশিয়ার ঘাটতি রয়েছে, এমনকি অনেক রোগীকে আমরা মেঝেতে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছি, তিনি বলেন। বিশ্লেষকরা বলেছেন, এই হামলা শুধু একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, বরং এটি ইসরায়েলি কৌশলের একটি অংশ, যেখানে হামাস লক্ষ্যবস্তু দাবি করে বেসামরিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আবারও সামনে এসেছে। সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প, পুনর্গঠনের পথে নতুন সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক নির্বাহী আদেশে সিরিয়ার ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বাতিল করেছেন। এতে দেশটি আবারও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হতে পারবে এবং গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠনের সহায়তা পাবে। হোয়াইট হাউস জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক কারবারি, রাসায়নিক অস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ও ইসলামিক টেস্ট সংশ্লিষ্টদের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উন্নয়নের নতুন দ্বার বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত মে মাসে রিয়াদে এক বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর ট্রেজারি বিভাগ সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের সাধারণ লাইসেন্স জারি করে। তবে এখনও কিছু নিষেধাজ্ঞা, বিশেষ করে সিজার অ্যাক্ট সংশ্লিষ্ট বিধিনিষেধ বহাল রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এসব শর্ত ভবিষ্যতে পর্যালোচনা করা হবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার অগ্রগতি, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ভূমিকার উপর নজরদারি বজায় থাকবে। উপরিউক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।